প্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সম্প্রতি আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যু আমাদের স্বাস্থ্যসেবার করুণ চিত্র উন্মোচন করেছে। শুধু আদ্দিন হাসপাতালই নয়, বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি হাসপাতালের অবস্থাই শোচনীয়। এসব বেসরকারি হাসপাতালে আদৌ স্বাস্থ্যসেবা দিচ্ছে কিনা তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ডাক্তারদের প্রেসক্রিপশনের টাকা বেশি, তারপরে ডাক্তাররা আবার যখন ওই প্রেসক্রিপশন নিয়ে দ্বিতীয়বার যখন যাওয়া হয় তখন আবার পুনরায় ভিজিট নেয়। তারপরে হচ্ছে তারা যে কোনো একটা কঠিন অসুখ হলে তারা দেখা যাচ্ছে যে আমার মেডিসিন লাগবে 2টা, লিখতেছে 10টা। সে মনে করতেছে আমি লিখে দিচ্ছি, লেখার পরে একটা না একটাতে তো ভালো হবেই। একবার ল্যাবিডে করাইছি, একটা রিপোর্ট হয়েছে, আমি সেই রিপোর্ট করাইছি হচ্ছে ইবনে সিনাতে একদম নর্মালি আসছে, কিন্তু ল্যাবিডে অন্যটা বলছে। প্রাইভেট হসপিটালে তো মূলত মনে করেন টাকা খেলা আর কি, যত টাকা দিবেন আপনি তার সার্ভিস এরকম পাবেন, এরকমই তো বিষয়। বাংলাদেশে যত্রতত্র গজিয়ে ওঠা অধিকাংশ বেসরকারি হাসপাতালের অবস্থা এমনই। এসব হাসপাতাল মানুষের সেবা দেয় না, চিকিৎসার নামে ব্যবসা করে। বেশিরভাগ বেসরকারি হাসপাতালের মূল লক্ষ্য মানুষের সেবা প্রদান নয়, নিরীহ রোগীদের জিম্মি করে মুনাফা অর্জন। এসব হাসপাতাল যেন একালের কসাইখানা। এসব মানহীন বেসরকারি হাসপাতালের উপর এবার প্রেক্ষাপটের সরেজমিন অনুসন্ধান। চলুন দেখি কি হচ্ছে চিকিৎসার নামে। অসুস্থ হলে মানুষ হাসপাতালে যায়। শারীরিক সুস্থতা ফিরে পেতে ভরসা রাখে হাসপাতাল ও ডাক্তারদের উপর। বাংলাদেশে সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান করুণ। প্রেক্ষাপটে আমরা দেখেছি সরকারি হাসপাতালের করুণ দশা। যেন ধরেন যন্ত্রপাতির মেশিন একসময় এখন ভালো আছে, একটু পরে আবার খারাপ হয়ে যাচ্ছে, আবার ভালো আছে। এইখানে চরম ভোগান্তিতে, যেমন আমি কালকে আসছিলাম, কালকে এসে আমি 10টার পরে আসছি, আমাকে আর করতে দেয়নি। আমি না, অনেকেই ছিল। ভোগান্তি তো আছে, যেরকম দুর্গন্ধ সেরকম দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর একটা ভোগান্তির ভিতরে আমরা আছি। এই যে ভাই বেডশিট নেই, বেড নেই, তারপর আছে নিচে থাকতে হয়, বাচ্চারা সুস্থ হয় এরকম ময়লা একটা থাকলে। বাথরুম আছে, 2টি আলো তালা দিয়া, আর 2টি আছে, 2টার মধ্যে ঢুকলি বমি করে বেরোয় চলে আসতে হয়। সরকারি হাসপাতাল নিজেরাই যেন অসুস্থ। বাংলাদেশে সরকারি হাসপাতালে নাজুক অবস্থা এবং সেবার অপ্রতুলতার কারণে গড়ে উঠেছে বিপুল সংখ্যক বেসরকারি হাসপাতাল। দেশে 65% বেশি রোগী চিকিৎসা সেবা নেয় বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক থেকে। কিন্তু এসব বেসরকারি হাসপাতালের চিকিৎসার মান নিয়ে রয়েছে অন্তহীন অভিযোগ। বেসরকারি হাসপাতালগুলো যেন এক একটি মৃত্যু ফাঁদ। মানহীন সেবা, মানহীন ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা, পাশাপাশি সেখানে আবার অনিয়ম ইত্যাদির মাধ্যমে যা প্রয়োজন নেই এমন টেস্ট লেখা, যা প্রয়োজন নেই এমন অপারেশন করা কিংবা ভালো মতো না করা, এই বিষয়গুলো অনেক বেশি চর্চা হচ্ছে। প্রাইভেট হাসপাতালে আপনার নর্মাল ডেলিভারি হয় না। প্রায় নর্মাল ডেলিভারির যারা যোগ্য যে নারীরা আছেন, গর্ভবতী মহিলা, তাদেরও কিন্তু সিজারিয়ান অপারেশন করে। এবং প্রাইভেট হাসপাতালগুলোতে একটা অ্যাভারেজে দেখা গেছে গড়ে প্রায় 75% ডেলিভারি কিন্তু সিজারিয়ানের মাধ্যমে হয়। সম্প্রতি আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনার পর বেসরকারি হাসপাতালের সেবার মান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সরকার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়ে দেবো। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। 6টা বাচ্চা একসাথে মারা গেছে, তার লাইসেন্স বাতিল করবো নাকি চুমাবো ধরে বলেন তো? কিন্তু এরকম অনিয়ম হচ্ছে বেশিরভাগ বেসরকারি হাসপাতালেই। আমাদের মানহীন হাসপাতাল অনেক বেড়ে গেছে এবং এইটা আমাদের দেশে মানুষের আস্থার সংকট তৈরি করে ফেলছে। মানুষ আর আস্থা রাখতে পারে না। এসব বেসরকারি হাসপাতালগুলোর তদারকি কতটা করছে সরকার? ব্যাপক সংখ্যক হসপিটালকে যদি মনিটরিং করতে হয় তাহলে আমাদের নিজস্ব একটা অ্যাক্রিডিটেশন বডি থাকা দরকার, সেটা বাংলাদেশে এখন নাই। প্রেক্ষাপটের অনুসন্ধানে তুলে ধরা হয়েছে মানহীন কিছু বেসরকারি হাসপাতালের চিত্র। বিভিন্ন রোগ নিয়ে রোগীদের ছুটে চলা বেসরকারি হাসপাতালে
নামডাক আর চিকিৎসকদের বিলবোর্ডে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের আকৃষ্ট করতে চেষ্টা করেন। রোগীরা হাসপাতালে যান সুস্থ হবার আশায়, কিন্তু তাদের প্রত্যাশা কি পূরণ হয়? আদ্দিন হাসপাতালে একই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল 6 জন নবজাতক। কি তাদের অপরাধ? কেন তাদের জীবন কেড়ে নেওয়া হলো সীমাহীন অবহেলায়? আদ্দিন হাসপাতালের অব্যবস্থাপনার চিত্র জীবন দিয়ে সারা দেশকে দেখিয়ে দিয়ে গেল 6 নবজাতক শিশু। এই একটা পানিশমেন্টে সারা বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলি ঠিক হয়ে যাবে। রাজধানী ঢাকার প্রায় প্রতিটি অলিগলি ব্যস্ত রাস্তার পাশে হাসপাতাল। এসব হাসপাতাল চালু করার অনুমোদন দিয়ে থাকে স্বাস্থ্য অধিদপ্তর সহ কয়েকটি সংস্থা। শুধু অনুমোদন দিয়েই কি তাদের দায়িত্ব শেষ? হাসপাতালগুলো কেমন চলছে তা কি নিয়মিত তদারকি করে কেউ? অধিদপ্তরের যে পরিচালক বা তার অংশ যারা দেখাশোনা করার দায়িত্ব, তাদের ক্যাপাসিটি খুব কম। এই সামান্য আগের যে ক্যাপাসিটি, সেইটা দিয়ে এই বিশাল সংখ্যক হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারকে দেখাশোনা করা, রেগুলেট করা, তাদের মান যাচাই করা, তাদের যে কারো মানসম্পন্ন পরীক্ষা নিরীক্ষা না করলে সেটা ধরা, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই কাজগুলো ঠিকমতো হচ্ছে না। এই যে প্রাইভেট হসপিটালকে দেখার জন্য যে ওভারঅল যে গভর্নেন্স বা সুপারভিশন বা ম্যানেজমেন্ট মেকানিজম আছে, সেটা অনেক দুর্বল। অধিদপ্তরের নাকের ডগায় কিভাবে চলছে বেসরকারি হাসপাতালগুলোর অনিয়ম আর স্বেচ্ছাচারিতা? ক্যাপ্টেন মাসুদ কাজের ফাঁকে প্রায় তার মনকে ভাবিয়ে তোলে ছোট্ট আদরের নাতির কথা। তাই তো নীরবে বসে মুঠোফোনে দেখতে থাকেন নাতির ছবি। জন্মের পরপরই অসুস্থ নাতিকে নিয়ে ছুটে যান রাজধানীর গ্রিন রোডের নিউ লাইফ হাসপাতালে। সেখানে কি ঘটেছিল? পরে নিয়ে গেলাম অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পরে ওই প্রথম কাউন্টারের থেকে বলতেছে যে আমাদের এইখানে 8 থেকে 10,000 টাকার মতো প্রতিদিন খরচ হবে, তা আপনি প্রথম 10,000 টাকা জমা করেন। পরে আমি বলছি ঠিক আছে, আমার বাচ্চা আগে নিরাপদে রাখেন। পরে এনআইসিইউতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ডাক্তার ইউসুফ সাহেব উনি ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট করার পরে 15-20 মিনিট পরে বেরোয় এসে বললো যে আপনার বাচ্চারে আমরা লন্ডনের ট্রিটমেন্ট দিছি। পরে 3 দিন পরে ওরা লাইফ সাপোর্টের জন্য করছে যে বাচ্চার অবস্থা খারাপ। ওই দিন বিকেলের থেকেই পরিস্থিতি আরও বেশি ভয়াবহ। পরে সেই লাইফ সাপোর্টই ছিল। বাচ্চা দিতে চায় না, তারপর মিডিয়ার লোকরে ফোন দিছে, পুলিশরে ফোন করছে, করার পরে অনেক কিছুর পরে বাচ্চা হাতে দিছে। প্রেক্ষাপট নিউ লাইফ হাসপাতালে। ভেতরে যাওয়ার অনুমতি না পাওয়ায় অপেক্ষা কর্মকর্তার জন্য। কিছুক্ষণ পর আসেন হাসপাতালটির প্রশাসনের দায়িত্বে থাকা এক ব্যক্তি। শিশু মৃত্যুর অভিযোগ জানতে চাওয়া হয় তার কাছে। আমরা সার্চ করলে বলতে পারবো, কিন্তু ফাইল না দেখে বলতে পারতেছি না। অনেক পেশেন্ট দিতে হয়। বাংলাদেশে অধিকাংশ বেসরকারি হাসপাতালের লাইসেন্স নেই। যাদের লাইসেন্স আছে তাদের নেই জবাবদিহিতা। তাহলে কিভাবে স্বাস্থ্য অধিদপ্তরের নাকের ডগায় চলছে এসব হাসপাতাল? এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু অপেক্ষা করুন। আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। একজন রোগী বেঁচে থাকার আত্মবিশ্বাস নিয়ে ফোন দেন রক্তের জন্য। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি মেহেদি? হ্যাঁ বলেন আপু। ওই একজনে বলছিল আপনার ফোন দেবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আমার হচ্ছে মিরপুর 11-তে এবি পজিটিভ ব্লাড লাগতো। আপনি কি আসতে পারবেন? আপনি যে টাইম বলছেন ওই টাইমে আমার জন্য সমস্যা হয়ে যায়, আমি পরে আসতে পারবো আর কি। আমার ভাইয়া বললো তো মানে অপারেশনের টাইমেই লাগতো আর কি। অপারেশন তো হচ্ছে 2টার দিকে, তো মানে এর আগে আমাদেরকে বলছিল কালেক্ট করে রাখতে আর কি ব্লাডটা। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভুল চিকিৎসায় মারা গেছেন, এমন অভিযোগ সেদিনও করেছিল তার সহপাঠীরা। কি ঘটেছিল সেদিন? তাকে যখন হাসপাতালে ভর্তি করাইছে সে তখনই মানে কিছুক্ষণ পরে আমাকে ফোন দিছে যে ভাই ব্লাড লাগবে। 2টায়, আপনি বুঝেন 2টাতে সেই রুগী 4টাতে তারা অপারেশনে নেয়। আপনারা একটা অপারেশন কিন্তু যতই ছোট হোক কিন্তু একটা মেজর ইস্যু।
অপারেশন করার আগে তার যাবতীয় কিছু টেস্ট থাকে, সেগুলো করতে হয়। তার জন্য তো ন্যূনতম 1 দিন সময় লাগে, সে সময়টা তাকে দেওয়া হয়নি। তারা অপারেশন টেবিলে নিয়ে গেছে। তো নেওয়ার পরে আমি ওর হাজব্যান্ডকে ফোন দিয়েছিলাম, ওর রেকর্ডও আমার কাছে আছে। তো তখন আমাকে জানায় যে, আমি বললাম যে ভাইয়া আপনি একটু 5 মিনিটের জন্য নিচে আসেন, আমি বিষয়টা শুনবো আপনার কাছে কী হয়েছে। ও আমাকে তখন বলে যে ভাইয়া আমার ওয়াইফ মারা গেছে। তো আমি ফোন কেটে সরাসরি উপরে যাই। ভাই ওই দিন তার মায়ের কান্না, আমার মনে হয় যে আমি 1 সপ্তাহের মতো ঘুমাইতে পারিনি। তো সর্বোপরি আমার তখন মনে হলো যে না, এখানে সে লিগালি মারা জানে, মানে স্বাভাবিক মৃত্যু না, তার অপমৃত্যু হয়েছে। তখন আমি আমাদের যে ব্লাড গ্রুপ আছে আমাদের ক্যাম্পাসের, আমি সেই ব্লাড গ্রুপে একটা মেসেজ দিই। ক্যাম্পাসের এক বড় ভাই মেহেদি হাসান, উনি এখন আমাদের অ্যালামনে, আমাকে কল করে যে ফয়সাল, ইসলামী ব্যাংক মেডিকেল হসপিটালে আমাদের ক্যাম্পাসেরই একটা বড় বোন নাম মারিয়ম বিনতে, উনি অ্যাকচুয়ালি মারা গেছে অপারেশনের জন্য। তো আমার কাছে বিষয়টা একটু অদ্ভুত লাগতেছে, কারণ আজকেই তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং আজকেই অপারেশন করা হয়েছে এবং আজকেই মারা গেছে। বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লাগতেছে। এখন একটু তোমরা কি আসতে পারবা, এখানে একটু ঝামেলা চলতেছে। তো আমি এই কথা বলেই ভাই কলটা কেটে দেয়। আমি বুঝতে পারতেছিলাম আশেপাশে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমরা তো বেসিক্যালি দাবি জানাইছিলাম যেন একটা সুষ্ঠু বিচার হয়, যেন আমরা আমাদের ক্যাম্পাসে একটা মানববন্ধন করি। আশানুরূপ এখন পর্যন্ত আমরা কোনো এর সুফল দেখতে পাইনি। মিরপুরে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কথা বলতেও আতঙ্কিত তার স্বামী। বললাম এটা নিয়ে আমি সেদিনও প্রেস ব্রিফিং করছি, আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একটু সংক্ষেপে বলবেন যে আসলে মামলার কি হলো, অগ্রগতি বা কোনো তদন্ত কোনো কিছু আসছে কি, বা এরকম কোনো? না, এখন আমরা ফুললি পোস্টমর্টমের রিপোর্টটা পাইনি। পোস্টমর্টমের রিপোর্টই পান নাই? না, ফুললি পাইনি এখন। জরায়ু অপারেশনের জন্য এই চিকিৎসকের কাছে আসেন নুসরাত ও তার স্বামী। নিজের জন্য রক্ত লাগবে তাও সংগ্রহ করতে নুসরাত সেদিন ফোন দেয় তার প্রিয়জনদের। অপারেশন করার আগে সেদিন করা হয়নি কোনো শারীরিক পরীক্ষা। রোগীর মৃত্যুর এমন ঘটনা রাজধানী জুড়েই প্রতিদিন ঘটছে। সরকারের এখানে একটা ভূমিকা আছে যাতে করে মানুষ প্রতারিত না হয়। এটা আমরা জানি হরদম প্রতারিত হচ্ছে, এই দালাল এর ধরে নিয়ে ওখানে চলে যাচ্ছে, তার নিয়ে এখানে চলে যাচ্ছে। তো এইটা কিন্তু বন্ধ করতে গেলে ওই অ্যাক্রেডিটেশন সিস্টেমটা হলে খুব ভালো হয়। পুরান ঢাকার ম্যাক্স এইড হাসপাতালের রোগী মৃত্যুর এই অভিযোগ কি আলোচনায় এসেছে? কোনো তদন্ত বা ব্যবস্থা নিয়েছে প্রশাসন? এরকম অভিযোগ কম বেশি সব বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেই। কেন একটা মেডিকেল কলেজ সে পূর্ণাঙ্গ ফ্যাসিলিটি ছাড়া আমি সেখানে তাকে পাঠদানের এবং ছাত্র ভর্তির সুযোগ দেব? এটা তো হাই স্কুল না, প্রাইমারি স্কুল না, যে একটা ঘর হলে 2 জন শিক্ষক হলে 4-5 জন ছাত্র হলে আমি একটা পাঠদান শুরু করতে পারি। কারণ এই জেনারেল এডুকেশনের সিস্টেমটাই সেই রকম, কিছুটা সেটা চালিয়ে নেওয়া যায়। কিন্তু সেই ধারণা যদি মেডিকেল কলেজের ক্ষেত্রে কাজে লাগানো হয় সেটা তো হবে না। কারণ হচ্ছে মেডিকেল কলেজ মানে কি, সেখান থেকে যারা ডাক্তার বেরিয়ে আসছে তারা তো পরদিন থেকে লাইসেন্স পাওয়ার পরে সে আমার আপনার স্বাস্থ্য নিয়েই ডিল করবে। তাহলে তাকে কি আমরা উপযুক্তভাবে তৈরি করছি? তাকে তো আমরা তৈরি করছি না। তার মানে একটা সিস্টেমের গলদ। এটি রাজধানীর ভাটারা এলাকার একটি বেসরকারি হাসপাতাল, যার ভবনের ভেতরে রোগী ওঠা নামার একমাত্র লিফট এটি। প্রতিটি ফ্লোরে দেখা মিলল মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বিচরণ। রোগীশূন্য এই হাসপাতাল। ভেতরে রিসেপশনে বসে থাকা কয়েকজন জানান হাসপাতাল থাকলেও নেই কোনো রোগী। তবু এই হাসপাতাল কেন? কে তাদের অনুমোদন দিল? হাসপাতালে রোগী কেমন আছে? রোগী আছে না, এটা তো নতুন তো। কতদিন? বাড্ডার প্রধান সড়কে হাসপাতালের বিলবোর্ড, গলির রাস্তা ধরে হাসপাতালটির পথে প্রেক্ষাপট, ভেতরে অপরিচ্ছন্ন পরিবেশ। প্রেক্ষাপট প্রতিটি ফ্লোরে যেতেই চোখে পড়ে কতটা নোংরা পরিবেশে চলছে হাসপাতালটি। নার্সের খাতাপত্রের ওপরই রোগীর ব্যবহৃত ফেলে দেয়া স্যালাইন, এমনকি
বিদ্যুতের পাইপের সাথে টানিয়ে রাখা হয়েছে স্যালাইন। হাসপাতালটির অপারেশন থিয়েটার এটি। বাহিরের জুতা পরেই এভাবে অবাধে চলাফেরা, এমন দৃশ্য কি স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখতে পেয়েছেন তাদের নজরদারিতে? এমনকি অপারেশন রুমের সামনে রাখা হয়েছে রক্তমাখা কাপড়, অপারেশনের কাজে ব্যবহৃত জিনিসপত্র ভর্তি বালতি আর ঝাড়ু। এমন চিত্রই বলে দেয় দেশের বেসরকারি হাসপাতালগুলো কিভাবে চলছে। আমাদের দেশেই তার প্রভাব পড়ছে তা না, এটা দেশের বাইরেও প্রভাব পড়ছে যে আমাদের অনেক রোগী বাইরের দেশে চিকিৎসা নিতে চলে যাচ্ছে। সরকারের একটা দুর্বলতা আছে, আমি এই জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে দোষ দিই না, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের যে শক্তি সেটা যথেষ্ট না। সারা বাংলাদেশে আপনার আমার যেটুকু মনে পড়ে 15,000-এর মতো বেসরকারি হাসপাতাল আছে। এই 15,000-কে একটা হলো যে প্রত্যয়নপত্র দেওয়া, একটা নিবন্ধন দেয়া, নিবন্ধন দেওয়ার জন্য কতগুলো শর্ত আছে। ধরুন একটা হাসপাতালে একটা রোগীর শয্যা কতখানি, কত জায়গার কত স্কোয়ার ফিট হবে, বা এর নিরাপত্তা কতখানি আছে। নিরাপত্তা বলতে শুধু প্রহরী না, ধরুন একটা করিডোর দিয়ে যাচ্ছে, করিডোরটা স্লিপারি হয়ে আছে, হয়তো পিছলি পড়ে যেতে পারে, তাহলে এইটা একটা ইলেকট্রিক শর্ট সার্কিট হতে পারে। তো শর্ট সার্কিট হলে পরে তাহলে যে তদন্ত করা হয়, তদন্ত কারা করবে, এরকম হাসপাতালের ব্যবস্থা আছে কিনা, তদন্ত রিপোর্ট কীভাবে তৈরি হয়, এটার উপরে কী ব্যবস্থা নেওয়া হয়, এই ধরনের কোনো স্ট্র্যাটেজি আছে কিনা, কোনো কৌশল আছে কিনা, এগুলো সবগুলো কিন্তু আসলে দেখতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা একমাত্র, ওটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু ওর সাথে সাথে অন্য জিনিসগুলো ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট না। যেমন যে পানিটা, সে পানিটা কিন্তু স্বাস্থ্যকর কিনা, নিরাপদ কিনা, সুপেয় কিনা। টয়লেট যেখানে যাচ্ছে, টয়লেটটা ব্যবহার উপযুক্ত কিনা। অনেক জায়গায় কিন্তু টয়লেট রোগীরা কিন্তু ভিতরে ঢুকতে পারে না, বাইরেই মলমূত্র ত্যাগ করে দেয়। তো এগুলো দেখার জন্য যে শক্তি, এটা কিন্তু আসলে স্বাস্থ্য অধিদপ্তরের নাই। এসব হাসপাতালের তদারকিতে কতটা গাফলতি রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের? সব মিলিয়ে এটা আমি বলবো যে সরকারের দূরদৃষ্টি, সরকারের দায়িত্ব নেওয়ার যে প্রবণতা, সেটার অভাব, এগুলোর কারণে এই প্রাইভেট হাসপাতালে মানসম্পন্ন চিকিৎসাটা নিশ্চিত করা যাচ্ছে না। এখন 82 সালে যখন অর্ডিন্যান্স হয়েছিল, এরশাদ সাহেব যখন করছিলেন, হ্যাঁ, তখন বাংলাদেশে প্রাইভেট হসপিটাল ডায়াগনস্টিক এটা সংখ্যা একদম হাতে গোনা কয়েকটা ছিল, এত বড় সংখ্যক হসপিটালও ছিল না। আবার সাইজে যে এখন স্কেল অনেক বড়, এখন প্রাইভেট হসপিটালে তখন তো প্রাইভেট সেক্টরে তখন মেডিকেল কলেজ ছিল না, এরকম 5 স্টার মানের হসপিটালগুলোও ছিল না। তাহলে সেই ধরেন যে 82 সালের অস্ত্র দিয়ে, 82 সালের একটা জেট ফাইটার প্লেন দিয়ে, সেটা দিয়ে তো এখনকার দিনে সেটা দিয়ে তার ফাইট করা যায় না, তাই না? প্রায় 15,000 বেসরকারি হাসপাতালগুলো কি এরকম অনিয়মেই চলতে থাকবে? দেশের মানুষ কবে সুচিকিৎসা পাবে? কবে নিশ্চিত হবে জনগণের স্বাস্থ্যসেবা? দেশের একটি বড় অংশ মানুষ মনে করেন তারা এই দেশে সঠিক চিকিৎসা পাবেন না। মানুষের এই আস্থাহীনতা ফিরিয়ে আনতে হলে সরকারকে কঠোর হতে হবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কোনো ছাড় দেয়া যাবে না। বেসরকারি হাসপাতালগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তাদের যে কোনো মূল্যে শৃঙ্খলার মধ্যে থাকতেই হবে। মানুষের অসুখকে পুঁজি করে যারা অর্থ লোভে উন্মত্ত, তাদের কোনো ছাড় দেয়া যাবে না। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।